এই মুহূর্তে ওয়ান এন্ড অনলি মিস্টার কাঞ্চন মল্লিক। একটা জোরে হাততালি হবে। কান্দি পৌরসভার পৌরপিতা মাননীয় জয়দেব ঘটক মহাশয় মাননীয় কাঞ্চন মল্লিক মহাশয়ের হাতে একটি ছোট্ট উপহার আমাদের তরফ থেকে তুলে দেওয়া হচ্ছে। এরপর পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেওয়ার জন্য আমরা অনুরোধ মাননীয় রামকৃষ্ণ সরকার পল্টুদাকে মঞ্চে ডেকে নিচ্ছি এবং মঞ্চে ডাকছি মাননীয় সুপ্রিয় ঘোষ মহাশয়কে। তাকে আমরা পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। পুষ্পস্তবক দিয়ে বরণ করার জন্য কমিটির তরফ থেকে অনুরোধ জানাচ্ছি সুভাষদা এবং এই কমিটির সম্পাদক জয়দেব। তাকে জোরে হাততালি দিয়ে ধন্যবাদ জানাই সকলকে। আমরা আজকের এই অনুষ্ঠান মঞ্চে রয়েছে ওয়ান এন্ড অনলি মিস্টার কাঞ্চন মল্লিক, সঙ্গে থাকবেন। ধন্যবাদ। একটু আলোটা নেবার না, একটু দেখতে পাই তাহলে ওদিকটা। আরে কেমন এই কোণে যারা ওই পুকুর পাড়ের দিকে দাঁড়িয়ে, ওটা পুকুর তো, হ্যাঁ, যারা ওইখান থেকে আমার সরু এই দিকটা দেখছেন, এই দিকের কোণে যারা এই সরু দিকটা দেখছেন, আর ওই পেছনে যারা আমাকে এখনো টুথপিকের মতো দেশলাই কাঠির মতো দেখছেন, তাদের সবাইকে বলছি ভালো আছেন তো? ভালো আছেন তো? সবাইকে ইংরেজি নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার। আপনারা ভালো আছেন শুনেও ভালো লাগছে। একটু মাথার উপরটা ফাঁকা হয়ে গেছে, সবাই মাথায় মুড়ি দিয়ে বসুন কিন্তু। আর কালকে নইলে এত চিৎকার করে দেখবেন কালকে সকালবেলা ইশারা করে কথা বলতে, যে গলা বসে গেছে। দাদা যদি বলে বৌদিকে চা দাও, মানে এখন হবে না, যাওয়াতে বললে ওরকম ভাবে বলতে হবে। ইদানিং এই আলু জ্বালিয়ে দাও। হ্যাঁ, বলছি যে ঠান্ডাটা ঝাঁকিয়ে পড়েছে, আমি কিন্তু আমার মনটা খুব সুন্দর হয়ে রয়েছে। ঠান্ডা পড়লে আমার মনটা দারুণ লাগে। এবার একটা সত্যি করে কথা বলুন, অনেকে ইদানিং বলা শুরু করেছে আমার নাকি গায়ে লেগেছে। কোথায় লেগেছে জানি না, কিন্তু বলছে লেগেছে। আমার কি সত্যি গায়ে লেগেছে? সত্যি লেগেছে? এই একটা কান্দি থেকে একটা সার্টিফিকেট করে দিন তো যে কাঞ্চনের গায়ে লেগেছে। কোথায় লেগেছে জানি না, তবে আমার মনে হয় গালে লেগেছে। অনেকে বলছে মধ্যপ্রদেশে লেগেছে। আসলে শীতকাল তো, একটু মূলো, ফুলকপি, বাঁধাকপি, ওটা গ্যাস এমনি বেরিয়ে যাবে, ওটা অমনি ফোলা নয়। তবে এখন গায়ে লেগেছে বলে সবাই বলছেন গায়ে লেগেছে, আর যখন গায়ে লাগা ছিল না তখন তো কেউ বলেননি। তখন তো বলেছে কেউ আমাকে ঝেঁটার কাঠি, ঠ্যাংরা কাঠি, চামচিকে, বাদুর, তখন শুধু আওয়াজের পর আওয়াজ দিয়ে গেছে। তখন যে চেহারা ছিল, তখন যদি গরমকালে শুধু শরীরের উপর একটা টি শার্ট চাপিয়ে বেরোতাম, ঠিক মনে হতো টি শার্টটা যেন হ্যাঙ্গারে হাওয়ায় দোলা খাচ্ছে। কিন্তু শীতকাল এলে মনটা হ্যাপি হয়ে যেত। সত্যি আমার মা গত হয়েছেন 2020 সালে, আমার ছেড়ে চলে গেছেন, কিন্তু যতদিন বেঁচে ছিলেন কানের পোকা বার করে দিয়ে গেছেন। একটাই কথা, ছেলে কেন মোটা হলো না, ছেলে কেন মোটা হলো না। আমি বলেছি মা, সবার ছেলে মোটা হয় না, আর যার 9 হয় না তার 90ও হয় না। আমার চেহারাটা অনেকটা অ্যাম্বাসেডার গাড়ির মতো, 50 বছর ধরে একই মডেল চলে আসছে। কিন্তু মায়ের মন, সব মায়েরাই চান ছেলের মুখ হবে নাকি ঋত্বিক রোশন, চেহারা হবে সালমান খান। হয় কখনো? আমি মাকে বলেছি মা দুঃখ করো না, মা কি করবো, মায়ের মন। তবে গরমকালে যখন বেরোতাম ওই খ্যাংরাকাঠি চেহারার উপর একখানা গেঞ্জি চাপিয়ে, তখন মায়ের মনে দুঃখ হতো। মা তখন পাশের বাড়ির বৌদিকে বলতো, বৌদি ছেলেটা যাচ্ছে দেখুন, চেহারাটা হয়েছে দেখুন, মুখের দিকে তাকিয়ে দেখুন একবার। মুখ তো নয়, যেন চোষা পাটালি। কিন্তু যখন শীতকালে বেরোতাম এই চেহারার উপর 4-5 পিস মাল চাপাতাম, প্রথমে ছোট, তারপর মেজ, তারপর সেজ, তারপর বড়, তখন আমায় চারানা মোটা মোটা লাগতো। মানে ওপর দিকটা, পাটা যে সরু সেই সরুই থাকতো। তখন মায়ের মনটা হ্যাপি হয়ে যেত। মা তখন পাশের বাড়ির বৌদিকে বলতো, বৌদি দেখুন আমার ছেলে যাচ্ছে, দেখুন ছেলে তো নয় যেন নাড়ু গোপাল।
আমি মাকে বলেছিলাম, মা দুঃখ পেও না, এই চেহারার জন্য তুমিও দায়ী নয়, আমিও দায়ী নই, বাবাও দায়ী নয়। আমার মনে হয় আমার এই শরীর চেহারার জন্য যদি কেউ দায়ী হয়ে থাকে, ভগবান। আমি শিওর ভগবান যখন আমার উপরে তৈরি করছিলেন, মুড হেভি খারাপ ছিল। ভগবানের সেক্রেটারি হয়তো বলেছিলেন, স্যার কি মাল বানাচ্ছেন চেক করে নিন স্যার, কাদমা বানিয়েছেন মাটি মারতে ভুলে গেছেন স্যার, চেক করুন স্যার, স্যার এটাকে একদম টিকটিকির বাচ্চার মতো লাগছে, মানুষের বাচ্চা লাগছে না স্যার। ভগবানের মুড খারাপ, বলে চল চল চল, যা হচ্ছে হচ্ছে, ডেলিভারি করে দে, ডেলিভারি করে দে। আমি এখনো ভগবানকে বলি, বাহ ভগবান বাহ, আমাকে তৈরি করার সময় মাটি পেলে না, ক্যাটরিনা কাইফকে কখন বানাচ্ছিলে, সব দিলে, ওদের দিলে, আমায় কিচ্ছু দিলে না, একটা হ্যান্ডিক্যাপ বল পেটে পাঠিয়ে দিলে, একবার চেক করো ডিফেক্টিভ জিনিসটা কি। একটা দেখুন মুখ চোষা পাটালি, কোমরের সাইজ 28, আদামরা মরার বয়স হয়ে গেল, আপনারা বলছেন গায়ে লেগেছে, হাফ ইঞ্চি বাড়েনি। এটা একটা নাক মনে হয় যেন একটা সাঁড়াশি সামনে লটকাচ্ছে। কি সুন্দর দুটো কান ছিল, ভাবতে পারবেন না জানেন। পেছনে দুটো অঙ্কের মাস্টারমশাই লেলিয়ে দিল ভগবান। মানে আমি সত্যি কথা বলি, ছোটবেলা থেকেই আমি অঙ্কে বিরাট খারাপ, আমার অঙ্ক মাথায় ঢুকতো না। আমার বাবা বলেছিলেন, কাঞ্চন মাধ্যমিকে যদি অঙ্কে 40 পাও, প্যান্ডেল বেঁধে লোক খাওয়াবো। ভয় নেই, আমি বাবাকে সে পয়সা খরচা করতে দিইনি। আর কি অদ্ভুত অঙ্ক, অঙ্কগুলো আমার মাথায় ঢুকতো না। একটা চৌবাচ্চা, তাতে নাকি ফুটো, সেইখানে নাকি জল বেরিয়ে গেছে। তা আমি কি করে বলবো ওটা আমার বাড়ির চৌবাচ্চা? আমি মাস্টারমশাইকে বললাম, মাস্টারমশাই একটা রাজমিস্ত্রি দেখুন, ফুটোয় সিমেন্ট মারুন, অঙ্ক মিটে যাবে। শুনলো না, কান ধরে বুঝিয়ে দিল। আরেকটা অঙ্ক ছিল খুব খারাপ, একটি তৈলাক্ত ভাঁজ, সেটা দিয়ে নাকি একটি বাঁদর উঠে গেছে, আবার হরকাইয়া নাবিয়ে দেয়। তা আমি কি করবো বলুন, যদি হরকায়? আমি বললাম, মাস্টারমশাই অবলা ঝিল, ওকে নামিয়ে দিন। শুনলো না, কান ধরে বুঝিয়ে দিল। মোচড়াতে মোচড়াতে কান দুটোর অবস্থা করেছে দেখুন, একটা আহমেদাবাদ, একটা এলাহাবাদ করে ছেড়ে দিয়েছে। এটা কান মনে হয় যেন চামড়ার ডিশ অ্যান্টেনা, হাঁ করে আকাশের দিকে তাকিয়ে আছে। আর ছোটবেলা থেকে একটা জিনিস যা বুঝেছি, যাদের চেহারা খারাপ হয় তাদের দুটো জিনিস জোটে না, এক স্বাস্থ্য জোটে না, আর দুই গার্লফ্রেন্ড জোটে না। আমার এখানে যারা রোগা বন্ধুরা আছে, আমিও জানি, আমার যখন চেহারা আরো খারাপ ছিল, মাছির মতো গোপ ছিল, কলেজে পড়তাম, কলেজের গেটের ধারে দাঁড়িয়ে থাকতাম, যেই সুন্দরী ছাত্রী আসতো চুল টুল ঠিক করে, যেই সামনে যেতাম, ব্যাস ছাত্রীগুলো আমায় দেখে বলতো, শেফালি চলে আয়, জ্যান্ত কঙ্কালটা আবার পেছন পেছন আসছে। হাসছেন, খুব খারাপ লাগতো জানেন, খুব খারাপ লাগতো। কি করবো বলুন, এই তো সরস্বতী পুজো আসছে, তখন ছাত্র অবস্থায় একটি মেয়ে হঠাৎ করে আমায় কি কারণে যেন ভালো লেগে গিয়েছিল। আমার মনে হয় মেয়েটা চোখে কম দেখতে বলে, আমায় বুঝতে পারিনি বলে ভালো লেগেছিল। মেয়েটির সঙ্গে আমি একসঙ্গে হাঁটছিলাম সরস্বতী পুজোর দিন। আমি হাঁটতে হাঁটতে বললাম, পাশাপাশি হাঁটছো, হাতটা একটু ধরো না। উত্তর এলো, চুপ করে তো জুতোর বাড়ি মারতে হবে, চুপ করো, লজ্জা করে না না। এখন হাতটা ধর না, হাতটা ধরলো জানেন, আর গার্লফ্রেন্ডের হাত ধরেছে, ভেতরে একটা 88 রকমের হাঁকু হচ্ছে। আমি আবার জিজ্ঞেস করলাম, হ্যাঁ হাত ধরে হাঁটছিস, কিরম লাগছে? তা তো বললি না। তুই যাও বল না কিরম লাগছে বল। বিশ্বাস করো, তোমার হাত ধরে হাঁটতে হাঁটতে আমার মনে হচ্ছে, আমি কি মনে হচ্ছে রে, কি মনে হচ্ছে? বলো, তোমার হাত ধরে হাঁটতে হাঁটতে আমার মনে হচ্ছে ঠিক যেন বাসের রড ধরে আছি মাই। আমার হাত বাসের রড। বুঝলাম প্রেম ভেন্টিলেটার দিয়ে চলে গেছে, অন্যভাবে নেবেন না। সেই সময় একটু অন্যদিকে চোখ ঘোরালাম, অন্যভাবে নেবেন না। আমার ফ্ল্যাটের বারান্দা, তার ঠিক উল্টো দিকের বারান্দা। আমি সকালবেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে ওখানে চা খাই, উল্টো দিকে অন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খান। চোখাচোখি হয়তো কথা হয় না, অন্যভাবে নেবেন না। সে এক বৌদি, একদিন বারান্দা দাঁড়িয়ে চা খাচ্ছি, উল্টো দিকে বৌদির দিকে চোখ পড়াতে মনে হলো বৌদি আমার দিকে কিরকম চোখ পিট করছে না, ইশারা করছে না। আমি বললাম, এই যে ভুলভাল দেখছি, চোখে নেড়া টেবা হয়েছে বোধ হয়। তাকিয়ে দেখি না, সত্যি বৌদি আমার দিকে তাকিয়ে কিরকম চোখ পিট করছেন, ইশারা করছেন। চা খাওয়া মাথায় উঠলো, নিজের ফ্ল্যাটের সিঁড়ি দিয়ে নেমে গেলাম, বৌদির ফ্ল্যাটের সিঁড়ি দিয়ে তত্তর করে উঠে গেলাম। বৌদির ফ্ল্যাটের দরজার সামনে দাঁড়িয়ে বেল দিলাম, টিং টং। বৌদি দরজা খুলে দিলেন, সামনে দাঁড়িয়ে বৌদি বললেন, কি হলো, ভেতরে আসুন। ঝপাং করে ভেতরে ঢুকে গেলাম। বৌদি আবার বললেন, কি হলো, বসুন।
ঝুপাং করে বসে বললাম, বৌদি আবার বললাম, কি হলো, চা খাবেন তো? আমি হ্যাঁ খাবো। বৌদি বললো, কি চা খাবেন? দুধ চা না লিকার চা? আমি যে চা দেবেন সেই চা খাবো। দুধ চা দিলে দুধ চা খাবো, লিকার চা দিলে লিকার চা খাবো। কিছু না থাকে তো শুকনো চা পাতা দিন না, চিবিয়ে বাড়ি চলে যাবো, পরে গরম জল খেয়ে পেট ঝাঁকিয়ে নেবো, ভেতরে চা হয়ে যাবে। বৌদি হেসে বললো, বসুন, চা নিয়ে আসছি। আর শুনুন, জামাটা খুলে খালি গায়ে বসুন। আমি কি বলছি ভদ্রলোকের ছেলে, কি কথাবার্তা? বলে, যেটা বলছি সেটা শুনুন। বলে ভেতরে চলে গেল। আমি জামা খুলে বসে আছি। 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট বাদে বৌদি পর্দা সরিয়ে ভেতরে এলেন। বৌদির হাতে ধরা বৌদির 4 বছরের ছেলেটা। বৌদি বাচ্চাটিকে এনে আমার সামনে দাঁড় করালেন। তারপর বাচ্চাটিকে বললেন, দেখো বাবু দেখো, পেট ভরে ভাত না খেলে কি চেহারা হয়। লজ্জায় মনে হচ্ছিল বৌদির ছাদ থেকে লাফ মেরে মরে যাই, কিন্তু যা চেহারা, তো ধপ করে পড়ে মরবো না, ভাসতে ভাসতে ল্যান্ড করে যাব। কিন্তু আপনাদের আশীর্বাদে আজ থেকে ঠিক 27 বছর আগে যখন ক্যামেরার সামনে আসি, তখন ভাবতেও পারিনি 27 বছর কিভাবে কেটে যাবে। দেখুন, আমি কোনো হিরো নই, আমার বাবাও হিরো নয়, আমার বাবা প্রডিউসার নয়, ডিরেক্টর নয়, কিন্তু 27 বছর ধরে এই 28 কোমরার চোষা পাতালির মতো মুখ নিয়ে কিভাবে যে টিকে গেলাম জানি না। এর জন্য যদি কেউ দায়ী থাকে, তাহলে সেটা আপনারা, আপনারা আর আপনারা। আপনারা না ভালোবাসলে আমার কোনো ক্ষমতা নেই এখানে দাঁড়িয়ে কথা বলার। তবে দিদি নাম্বার 1-এ রচনা ব্যানার্জির সঙ্গে একসঙ্গে পাঠ করি তো। দিদি যখন আমার সঙ্গে প্রথম, রচনা দিয়ে আমার সঙ্গে একটা ছবি করছিলেন, আমার দিকে জিজ্ঞেস করেছিলেন, এই কাঞ্চন, তোর চেহারার গোপন রহস্য কি? আমার দিদি, চেহারার তো কোনো গোপন রহস্য নেই। বলে, বুঝতে পেরেছি, তুই জিম করিস না। আমি জিমের ধারে পারে গেলে আমাকে ভেজা বাটাম দিয়ে মারবে। বলে, বুঝতে পেরেছি, তুই ডায়েটিং করিস। আমি বললাম, না দিদি, আপনার মতো দুটো শশা খেয়ে আমি সারাদিন থাকতে পারবো না দিদি। আমি 2বার রক্তদান শিবিরে রক্ত দিতে গেছিলাম, 2বারই বাতিল করে পাঠিয়ে দিয়েছি। একবার শুয়েও পড়েছিলাম, ডাক্তারবাবু হাতে প্রেসার মাপার যন্ত্রটা বেঁধে করেই লাভ মারলো। বলে, এই উঠিয়ে দে, মালটা প্রেসার খুঁজে পাচ্ছি না, উঠেকেই রক্ত দিতে, মালটাকে তোল। রক্ত তো দেওয়াই হলো না, উল্টে রক্তদান শিবিরে ডিম সেদ্ধ আপেল দিয়েছিল, 2 প্যাকেট খেয়ে বাড়ি চলে এলাম। সেটাও বললাম, উনি বিশ্বাস করলেন না। আমি বললাম, তাহলে শুনুন আমার চেহারার গোপন রহস্য কি। আমার চেহারার গোপন রহস্য হলো, আমি যা খাই তাহাই পরিত্যাগ করি, মাঝখানে কিছু সঞ্চয় করি না। মালটা অনেকটা পাইপের মতো, ঢোকার জায়গা আছে, বেরোনোর জায়গা আছে, মাঝখানে কোনো আলমারি নেই। কিন্তু আজকে আপনাদের এখানে এসে একটাই কথা বলবো, যে এই কাঁদি জায়গাটা আমার খুব প্রিয় জায়গা। আজকে আপনাদের পৌরপিতা এখানে আমায় বলছিলেন, আমি 2001 সালে একবার এসেছিলাম কান্দি কলেজের শোয়ে। আমি বহু জায়গায় শো করি, কিন্তু কাঁদি কলেজে এত লোক, মাঠে লোক, পাঁচিলে লোক, সামনের ছাদে লোক, গাছের ডালে লোক। 2001-এ এসেছিলাম, তারপর 12 বছর বাদে 2012 এলাম, তারপর 2024। 12 বছর অন্তর অন্তর কাঁদিতে আসতে হয়। আমি খুব ভাগ্যবান যে আপনারা আমায় ভালোবাসেন বলে সহ্য করেন। আমার জীবনের সেই প্রথম সিনেমার নাম সাথী, আর আমার সেই পুরনো বন্ধুর নাম জিৎ। তো জিৎ আর আমি পরপর অনেকগুলো সিনেমা করি, সাথী, সঙ্গী, নাটের গুরু, হিরো, পার্টনার, অনেকগুলো সিনেমা পরপর। মাঝখানে একটা গ্যাপ পড়ে, তারপরে আমি একটা সিনেমা করি, সিনেমাটার নাম বচ্চন। আপনারা দেখেছেন হয়তো। সেই সিনেমার একটা গান ছিল, এখন বৌদিরা রোজ গায় দাদার জন্য। যখন দাদারা রাত্রিবেলা ফিরতে দেরি করে, 2-3বার মিস কল হয়ে যায়, ধরে না, তখন যখন ফোনটা ধরে তখন বৌদিরা গায়, যতই ঘুরিয়ে রাতে আরে লাটাই তো আমার হাতে, এই গানটা গায়। তো সেই সিনেমার শুটিং চলছিল রাজারহাটে। আপনাদের মনে আছে একটা সিন ছিল যেখানে আমি জিপের বাইকের পেছনে বসে আছি এবং আমাদের তাড়া করেছে ভিলেনরা, রাজারহাটে শুটিং হচ্ছিল। তো শুটিং এর ফাঁকে আমি জিজ্ঞেস করলাম জিৎকে, যে জিৎ, কি কপাল রে ভাই তোর, কোথায় ছিলিস, কোথায় চলে গেলি? আর আমি কমেডিয়ান হয়ে রয়ে গেলাম। তাতে জিৎ বললো, শোনো বন্ধু, বাড়ি গিয়ে একটা কথা ভালো করে চিন্তা করে নাও আর মাথায় ঢুকিয়ে নাও যে কমেডিয়ানদের জুতো মারা কপাল। হ্যাঁ ভাই, তুই বন্ধু এই কথা বলছিস? বলো, বাড়ি গিয়ে চিন্তা করিস, মিলিয়ে নিস। বাড়ি এসে চিন্তা করে দেখলাম না, জিৎ ঠিক কথাই বলেছে। মিলিয়ে দেখুন, একটা বাংলা সিনেমা, 2.5 ঘন্টার সিনেমা, তাতে 5খানা গান থাকবেই থাকবে।
আর আমাদের বাংলা সিনেমা এখন বাজারে ভালো, তো ওই জন্য দেখবেন যে গানের শুটিং না কোনো সময় আমাদের ভারতবর্ষে হয় না, সব ভারতের বাইরে, লন্ডন, ইটালি, হনলুলু। আর এই 5টা গানে হিরো হিরোইনকে অন্তত 500 বার জড়িয়ে ধরছে। কেন? আমরা কি মানুষ নই? আমাদের সুযোগ দেয়। আর দেখবেন গানে সে কি গড়াগড়ি খাওয়া, কখনো পাহাড়ে গড়াগড়ি খাচ্ছে, কখনো দেখবেন সমুদ্রে গড়াগড়ি খাচ্ছে, কখন বরফে গড়াগড়ি খাচ্ছে। বলি তোদের হুপিং কাশি হয় না রে? কোন একটা সিনেমায় দেখলাম শ্রাবন্তী গরম বালিতে গড়াগড়ি খাচ্ছে। এ কি খোলায় বাদাম ভাজা হচ্ছে? তোদের গায়ে ফোসকা পড়ে না? দেখবেন বাংলা সিনেমায় একটা সিন থাকবেই, ফাঁকা অন্ধকার রাস্তা, সেইখান দিয়ে হিরোইন একা হেঁটে যাচ্ছে। কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে কেউ জানে না, যাচ্ছে দেখুন। আর ঠিক সেই সময় দেখবেন একটা ভিলেনের গাড়ি এসে ব্রেক মারবে, ক্যাচ। তারপরে তার ভেতর থেকে দেখবেন 4টে হুন্ডো চেয়ার আর ভিলেন নামবে, কটা কটা চোখ, গাল ভর্তি দাড়ি, এসে হিরোইনটাকে খপাত করে ধরবে, ঝপাত করে গাড়িতে তুলবে, থাম। পরের সিন মিলিয়ে নিন, ফাঁকা গুদামঘর, তাদের ফাঁকা পিচবোর্ডের বাক্স, সেইখানে সে হিরোইনটাকে ফেললো, ফেলেই খ্যাটাস খ্যাট। খ্যাটাস খ্যাট মানে দরজা বন্ধ আর ছিটকিনি, অন্যভাবে নেবেন না। এটাও বুঝতে পারি, কিন্তু তখন যে ভিলেনের কেন হাসি পায় এটা আমার 14 গোষ্ঠী রিসার্চ করে বার করতে পারিনি। দেখবেন হাসবে আর একটাই ডায়লগ, দেখবেন এবার এবার কোথায় পালাবে সুন্দরী? তারপরেই দেখবেন হিরোইনের ডায়লগ, ভগবানের দোহাই আমায় ছেড়ে দিন। তারপর দেখবেন ভিলেন এগোচ্ছে, হিরোইন পেছোচ্ছে, ভিলেন এগোচ্ছে, হিরোইন পেছোচ্ছে, ঢাক। এই ঢাক মানে হলো হিরোইন যে দেওয়ালে সেটে গেছে, পালানোর পথ নেই। তবু দেখবেন মরণদশা ভিলেন হাসছে। এইবার এইবার ভগবানের তোকে আমার হাত থেকে রক্ষা করতে পারবে না। বলি এত হাসছিস কেন? হেসে সময় নষ্ট করছিস কেন? যা করতে কি করে বাড়ি চল যা। তা নয়, ও ততক্ষণ হাসবে যতক্ষণ না হিরো দরজা ভেঙে ঢুকে ওকে রামপ্যাদানি শ্যামপ্যাদানি দিচ্ছে। আর আমাদের দেখুন ভিলেন আর আমরা কমেডিয়ান, দেখুন সারা ছবিতে 5টা সিন, প্রথম 2টো সিন হিরোর বগলের ধারে দাঁড়িয়ে আছি, কোনো ডায়লগ নেই, যেন ঝুলনের পুতুল। পরের 2টো সিন ডিরেক্টর বললেন এখানকার অভিনয় কর, করলাম। লাস্ট সিন হিরোর বগলের পাশে দাঁড়াতে যাব, বড় বড় লেখা ফুটে উঠলো, সমাপ্ত, চল বাপি বাড়ি যা। আর সত্যি জিতকে দেখলে আমার হিংসা হয়, খুব জিত বলে চেঁচাচ্ছিল এরা, কি করে ভগবান জানে। দেখবেন পেটে কি সব বানায়, বলে নাকি ওই কি 6 প্যাক, ঠিক যেন মনে হয় হাই রোডে 6টা বাম্পার উঁচু হয়ে রয়েছে। দেখুন রাস্তা প্রকল্প প্লেন, কোনো বাম্পার নেই। আর দেখবেন জিতকে দেখলে মজা কি ফ্যান, আর যেন পেটের ক্রিমে মাথায় উঠে গেছে। আরে যদি জিত হয় আমিও ইংরেজি, চলুক আমার সঙ্গে সুন্দরবন, দেখি বাঘ কাকে খায়। নিয়েও গেছিলাম সুন্দরবন, খানির মধ্যে দিয়ে ঘন জঙ্গল, আমি আর জিত হাঁটছি, কেউ কোথাও নেই। এমন সময় সামনে একটি কুঁদো বাঘ এসে শুধু ডেকেছে, ব্যাস জিতের যা অবস্থা আমার তাই অবস্থা, হাঁটু পাটু কাঁপছে, হয়ে যায় ভাব। আমি গিয়ে বাঘকে বললাম, স্যার আমায় ছেড়ে দিন স্যার, আমি গরিবের ছেলে, বাপ মায়ের এক সন্তান স্যার, আমায় ছেড়ে দিন, খেয়ে কোনো মাল পাবেন না স্যার, হাড়ের ওপর শুধু চামড়া জড়ানো আছে স্যার, আমসি চিবিয়ে লাভ হবে না স্যার, আমায় ছেড়ে দিন। আপনি জিতকে খান স্যার, ফুল মাংসর দোকান স্যার, হোল ফ্যামিলি মিলে ওকে নিয়ে 7 দিন ধরে পিকনিক করুন স্যার, আমায় ছেড়ে দিন। বাঘের মনে হলো কি জানি না, বাঘ বললো যা তোকে খাবো না। হ্যাঁ আমায় খাবেন না? তাহলে বাড়ি যাচ্ছি। বলে খাও। খাবেন না? তুমি আগে বলছেন কেন? এবারে কিন্তু খেলবো না। বলে ভয় নেই, জিতকে খাবো আর তোকে দিয়ে দাঁত খোঁচাবো। খারাপ লাগে জানেন, এমন সিনেমা করি, আপনারা তো দেখে হাসেন। একটা সিনেমা মাকে নিয়ে দেখাতে গেছিলাম, ফার্স্ট ডে ফার্স্ট শো। সিনেমাটা বোধহয় আপনারা দেখেছেন, সিনেমাটার নাম ছিল লে হালুয়া লে। আমার মাকে নিয়ে দেখাতে গেলাম, মা প্রথমে দেখি বললো ছি ছি কাঞ্চন, তোর নাম ল্যাংচা। মা আমি কমেডিয়ান, আমার ছবিতে ল্যাংচা হবে গুজি হবে, তোমার কি মা? আর বিশ্বাস করুন ওই সিনেমায় আমি যা মার খেয়েছি, চোরেরাও মার খায় না। প্রথম দিন শুটিংয়ে গেছি, বলেছি ভাই আজকে কি সিন আছে? বলছে দাদা মার খাওয়া। পরের দিন গেলাম, বললাম ভাই আজ কি সিন? বলে দাদা মার খাওয়া। থার্ড ডে গেছি, তাও বলছি দাদা কি সিন? বলে মার খাওয়া। আজ আপনাকে ট্যাক্সি ড্রাইভারে মারবে দাদা।
আরে আপনিও তো সিনেমাটা দেখেছেন, যত বলছি বাবা আমার আর বিয়ে করা হলো না বাবা, তাতেও মারছে। যত বলি বাবা আমার কেবিল ফল্ট হয়ে গেল গো বাবা, তাও মারছে। আর সবাই খালি পাগল 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 বলছে। এই যেদিনকে শুটিং করতে গেছি সেদিনকে এত মার খেতে, আমি স্ট্রেট গিয়ে আমি ডিরেক্টরকে বলছি, রাজা চন্দ্র ছিল ডিরেক্টর, রাজা মার 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 মার। রাজা বলল কি হলো? আমি বললাম কি সিনেমা হচ্ছে, সবাই মিলে আমার মারছে, তো তুই বাকি থাকবি না, তুই মার। পাশে বসেছিল এনকে শরীর, যিনি স্ক্রিপ্ট লেখেন। উনি বললেন তোকে একটা ডায়লগ লিখে দিচ্ছি, বলবি হিট হয়ে যাবে। বললাম বেঁচে থাকলে তো হিট হবে রে ভাই। আপনারা যারা ছবিটা দেখেছেন ভেবে দেখুন, সবাই আমায় পাগল পাগল বলছে আর মারছে। মার খেতে খেতে মার খেতে খেতে চোখের তলায় কালি, হাফ প্যান্ট গেঞ্জি ছিঁড়ে গেছে। খেতে 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 একটা জায়গায় আমি ঘুরে দাঁড়াই আর ওই ডায়লগটা বলি, পাগল আমি পাগল, তুই পাগল, তোর বাপ পাগল, তোর মা পাগল, তোর শ্বশুর পাগল, তোর শাশুড়ি পাগল, তোর গোষ্ঠী পাগল। কি ভেবেছিস কি রে তোরা আমায়? আমি কি পঞ্চানন মন্দিরের ঘন্টা নাকি যে শেষে বাজিয়ে দিয়ে চলে যাবি? হাততালি কোথায়? থ্যাংক ইউ সো মাচ। আর কচি করে হাততালি হবে না কিন্তু প্লিজ। কচি করে কিন্তু ঘি দিয়ে মালপোয়া ভাজায়, মালপোয়া দিয়ে ঘি ভাজায় যায় না, কি করে হাততালি হবে? আর বিশ্বাস করুন, আমি একটা সত্যি কথা বলি, দেবের সঙ্গে যখন পাঠ করি, রুটি আন্ডাকারি বলে যখন আন্ডাকারিও বিক্রি করতে যায়, তখনই বলি ছোট ভাই আমার ব্যাগ তুমি ফেরত দিয়ে যাও, ছোট ভাই আমার ব্যাগ যদি তুমি ফেরত না দিয়ে যাও তাহলে প্রজন্ম তোমায় ক্ষমা করবে না ছোট ভাই। হাততালি কোথায় ভাই? থ্যাংক ইউ। বিশ্বাস করুন, যখন অভিনয় করি তখন খেয়াল থাকে না আমার পাশে কে রয়েছে, জিৎ না দেব না বুম্বাদা না যিশু না অঙ্কুশ, কেউ কিচ্ছু মনে থাকে না। আমার মনে থাকে সিনেমাটা যখন দেখাবে পর্দার উপরে থাকবেন আপনারা, তাদের হাসি মুখ আমার কাছে দরকার, আমি আপনাদের মুখে শুধু হাসি ফোটাতে চাই। এইটুকু কথা দিতে পারি, কাঞ্চন মল্লিকের নিঃশ্বাস যতক্ষণ চলবে, যতক্ষণ হাত পা চলবে, ততক্ষণ আপনাদের হাসি দিয়ে যাবে। এখন ওটিটির দৌলতে, ওয়েব সিরিজের দৌলতে অন্যরকম চরিত্র পাই, এখনো মন্টু পাইলটের তৌফিক রিয়াজ হতে পারি। তাই জন্য তখনও বলি মন্টু, এই নীলকুঠির দুনিয়া থেকে কেউ রেহাই পায়নি রে মন্টু, কেউ পালাতে পারবে না, তোর মা পারেনি তুইও পারবি না। তৌফিক রিয়াজের হাত থেকে কেউ কখনো পালাতে পারে না, কেউ না। হাততালি, থ্যাংক ইউ। দেখুন, আমি সত্যি গান টান জানি না, তবে আপনাদের ভালোবাসা, এত লোক এত ভালোবাসা, এটা তো খুব একটা পাওয়া যায় না। আমি ধন্যবাদ জানাবো আবার আপনাদের এই মহাকালী পুজো কমিটির সমস্ত সদস্যদের। দুটো জিনিসে ডাকবেন, আমি যখন তখন বহরমপুর আর আপনাদের কাঁদি চলে আসতে পারি। একটা মনোহরা আর একটা ছানা বড়া, দূর থেকে দেখাবেন তাতেই চলে আসবে। তবে কি জানেন, সবাইকেই একদিন চলে যেতে হবে, আমাকেও যেতে হবে, তবে শিল্পী হিসেবে হয়তো আমার কাজগুলো থেকে যাবে। স্বর্গ কোথায় নরক কোথায় জানি না, তবে ভবিষ্যতে কেউ যদি আমার কাজ দেখে একবারও বাহ বলে, তাহলে আনন্দে বুকটা এত বড় হয়ে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাই যাওয়ার আগে বলে দিতে চাই, Bye.
বাই বাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। ধন্যবাদ, ধন্যবাদ, শুভ থাকবেন।